বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত অর্থপূর্ণ আওয়াজকে বলা হয় সাউন্ড। এবারে আসবো, সাউন্ড তো হয়ে গেল, কিছু সিলেক্টিভ জিনিসকে আমাদের সামনে তুলে দিয়েছে বা দেওয়া হয়েছে, যেগুলোকে আমরা বলছি লেটার বা অ্যালফাবেট। তাহলে অ্যালফাবেট কাকে বলে আর লেটার কাকে বলে? আগের দিনে বলেছিলাম ক্লাসে, বলিনি? আর কেউ বলতে পারবে? লেটার আর অ্যালফাবেট একই জিনিস, কিন্তু একটা সূক্ষ্ম পার্থক্য আছে। এই পার্থক্যটা জানা প্রয়োজন, এটা ইন্টারভিউ ধরতেই পারে। তোমরা এবিসিডি লিখতে জানো তো? অবশ্যই জানি স্যার। কিভাবে এবিসিডি লেখা হয় বলো তো? স্যার কি বোকার মতো প্রশ্ন করছেন, এবিসিডি কিভাবে লেখা হয়? সবার 22, 23, 24, 25 বছর করে বয়স হয়ে গেল, 4 বছর বয়স থেকে লিখছি। দেখবে আমাদের স্কুলে বা বাড়িতে যখন আমরা এবিসিডি লিখেছি, এবিসিডি পরপর লিখে নিয়েছি। কেউ কেউ কালি বাঁচানো বা খাতা বাঁচানোর জন্য একটা লাইনে সব শেষ করে দিয়েছে। এই মেথডে কি এবিসিডি লেখা হয়? না। এই চারটে, সরি, ওহো, দেখছো কি সব ঝামেলা। এইভাবে লেখা হয়, শেষে দেখবে যখন আসবে ওয়াই আর জেড, এখানে ওয়াই, এখানে জেড, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি, এটা হচ্ছে রাইট মেথড। কেন এটা বললাম স্যার? এটা আমাদের জেনে কি লাভ? দেখবে আমরা বলি না, অ্যাডজাস্ট, তো অ্যাডজাস্ট, অ্যাডজাস্ট, ব্রিজ, অ্যাডজেক্টিভ। এই যে ডি সাইলেন্ট হলো, কেন সাইলেন্ট হলো এর মধ্যে লুকিয়ে আছে, এসবের গল্প হবে, আজকে জাস্ট দিয়ে রাখলাম কেন এটা সাইলেন্ট হলো। ডিটা AUTUMN, অটাম, অটামন তো হয় না, এন সাইলেন্ট কেন হলো? এই যে এবিসিডি লেখা হচ্ছে যে পদ্ধতিতে, ওই পদ্ধতির মধ্যেই অন্তর্নিহিত আছে কেন এটা সাইলেন্ট। চলো আমরা সাউন্ডে ফিরে যাই। তাহলে অ্যালফাবেট আর লেটারের মধ্যে পার্থক্য কি? প্রায় এক সব। যে সূক্ষ্ম পার্থক্যটা আছে, ওই যে এ থেকে জেড পর্যন্ত যখন প্রত্যেকটা লিখিত রূপকে আমরা একসাথে লিখলাম ওই মেথডে, ABCD EFGH IJK, পুরোটা 26টা লেটার, লাস্টে কম্পিউটার মেথডের সাইডে নয়, মাঝখানের রোতে ওয়াই আর জেড, এই মেথডে যখন লিখলাম তখন ওদেরকে বলা হয় অ্যালফাবেট। বোঝা গেল? তাহলে সাউন্ডের লিখিত অর্থপূর্ণ রূপ যখন এককভাবে, এই কথাটা মার্ক থাকবে, এককভাবে সব পেয়ে যাবে, কিছু লিখবে না, আগে বুঝবে। এটা ভরা জরুরি, 26,000 কম্পিউটারের সমান। খাতা লিখতে লিখতে ঘর ভর্তি হয়ে যাবে, কিচ্ছু হবে না। চুপ করে শোনো, গল্পটা শোনো, ওগুলো সব পাবে, সব পাবে। তাহলে সাউন্ডের লিখিত রূপ যখন এককভাবে, কি বললাম, এককভাবে,
সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে সাহায্য করে বা নিজেই করে, তাকে বলা হচ্ছে অ্যালফাবেট। বোঝা গেল? এ আলাদা, বি আলাদা, সি আলাদা, ডি আলাদা। এরাই যখন আমার কোন একটা ওয়ার্ড তৈরি করছে, যেমন PEN, পেন, একে আলাদা করলাম, আমরা কি কি পেলাম? PERN। তাহলে ওদের সাথে এদের পার্থক্যটা কি? ওর একটা নিয়ম মেনে এককভাবে এক একটা অবস্থান করে একসাথে যখন তাদেরকে বলা হচ্ছে তখন অ্যালফাবেট, আর যখন এরা নিজেরা আলাদা আলাদা থেকে কখনো অ্যাসেম্বল হয়ে একটা ওয়ার্ড তৈরি করছে তখন তারা হচ্ছে লেটার। পরীক্ষাতে এটা পড়বে না, লেটার কাকে বলে বা অ্যালফাবেট কাকে বলে, কনসেপ্ট ক্লিয়ার চাই। তোমাকে ইন্টারভিউ ধরতেই পারে আমরা অ্যালফাবেট মানে বর্ণ শুনেছি আর লেটার মানে অক্ষর শুনেছি, কি পার্থক্য? এটা আমি ভুক্তভোগী, এটা আমাকে ধরেছিল। 1 ডজন ইন্টারভিউ এর সাক্ষী আমি। 1 ডজন মানে 12টারও বেশি, সব ঘাম বেরোচ্ছিল। এমন এমন সব ইন্টারভিউ প্রশ্ন যেগুলো জানা উচিত ছিল কিন্তু জানি, সেই মুহূর্তে হয়তো জানা ছিল না। তাহলে অ্যালফাবেট আর লেটারের মধ্যে পার্থক্য ক্লিয়ার হয়েছে কি? একদম সহজ সরল ভাবে যখন এ থেকে জেড পর্যন্ত লিখব তখন অ্যালফাবেট, যখন পার্টিকুলার কোনো একটা অ্যালফাবেটকে তুলে এনে ওয়ার্ড ক্রিয়েট করব তখন সেটা কি হয়ে যাবে? ক্লিয়ার হয়েছে? এবার লেটার কাকে বলে, কারো কোনো প্রশ্ন? এ থেকে জেড পর্যন্ত যখন আমরা লিখব প্রত্যেকটা একটার পর একটা মেথড অনুযায়ী হবে বা বসে থাকবে, সেটা হচ্ছে অ্যালফাবেট। ABCD থেকেও একদম YZ পর্যন্ত। এই অ্যালফাবেট গুলোকে যখন কোনো ওয়ার্ড তৈরির কাজে লাগাবো আমরা তখন সেটা লেটার। কারণ এরা তখন আর কোনো নিয়ম শৃঙ্খলা মানছে না। দেখছি আমরা বি এর পরে ইউ বসছে, তারপরে আবার টি বসছে, তাই না? কোনো পদ্ধতি কোনো সিস্টেম মানছে কি? এরা তখন লেটার। ক্লিয়ার? কারো কোনো প্রশ্ন আছে? এবার তাহলে লেটার সাউন্ড হলো লেটার। লেটারের ডেফিনেশন যদি আমরা দিতে চাই কি বলতে পারি? ডেফিনেশনটা কি বলতে পারি? ধ্বনির লিখিত রূপ হলো বর্ণ। তাহলে অক্ষর কি? বলো বলো বলো। ইংরেজি ভাষা লেখার জন্য যে সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় তাকে আমরা লেটার। অনেকটা হয়েছে, অনেকটা হয়েছে। এক কথায় ধ্বনির লিখিত রূপ হ্যাফাজার্ডলি আমরা যা ব্যবহার করি, সিস্টেমেটিক্যালি তো নয়, মানে এরপর বি দেবো, বি এর পর সি দেবো তা তো নয়। হ্যাফাজার্ডলি তোমার যেটা প্রয়োজন আছে সেটা, নতুন ওয়ার্ড ফর্ম করার জন্য বা ক্রিয়েট করার জন্য যেটা লাগবে তুমি সেটা পাশাপাশি বসাচ্ছ, দিয়ে একটা ওয়ার্ড তৈরি করছো, সেটাই লেটার। ক্লিয়ার? লেটারই তো ওয়ার্ডটা তৈরি করে। হ্যাঁ, কি বুঝতে পারোনি বল? লেটার কি করে হচ্ছে? আমি এক একটা কিন্তু লেটার বলছি, এক একটাকে যখন হ্যাপাজাইডলি বলছি, যখন একটা সাউন্ড মানে বলছি তখন তো ওয়ার্ড বলছি। বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত অর্থপূর্ণ আওয়াজকে সাউন্ড বলে, সাউন্ডের লিখিত রূপকে অ্যালফাবেটও বলে, লেটারও বলে। সাউন্ডের লিখিত রূপকে অ্যালফাবেটও বলে, লেটারও বলে। যখন সিস্টেমেটিক্যালি লেখা হয় সেটা অ্যালফাবেট, যখন হ্যাফাজার্ডলি লেখা হয় তখন। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার? আর কারো কোনো প্রশ্ন? ওয়ার্ড আসবো এবার। ওয়ার্ড কাকে বলে? এগুলো ক্লাস 4, 5, 6, 7 ছেলে মেয়েদের। স্যার আমরা বিসিএস দিতে যাবো, আমাদেরকে এখন আপনি ওয়ার্ড পড়াতে এসছেন। কাকে বলে ওয়ার্ড? না, ও মনের ভাব প্রকাশ করবে না, আমার মনের কথা মনেই থেকে গেল।
কাউকে প্রকাশ করতে পারলাম না, একটু কারেকশন করবে, বলার জায়গাটা ভালো ধরেছো। এক বা একাধিক লেটার, একটা লেটারও হতে পারে একটা ওয়ার্ড, একাধিক লেটার নিয়েও একটা ওয়ার্ড হতে পারে। এক বা একাধিক লেটার পাশাপাশি বসে সম্পূর্ণ অর্থ প্রকাশ করলে তাকে ওয়ার্ড বলে। একদম মনের ভাব প্রকাশ করতে যেও না, মনের ভাব প্রকাশ করতে গেলেই কি হবে, চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা। ঠিক আছে, একদম মনের ভাব প্রকাশ করতে যেও না, আমাকে বইয়ের ভাব প্রকাশ করতে হবে, ব হাস্যই। তাহলে এক বা একাধিক লেটার পাশাপাশি বসে সম্পূর্ণ অর্থ প্রকাশ করলে সেই লেটারটিকে বা সেই লেটার গুচ্ছকে বলা হবে ওয়ার্ড। ক্লিয়ার? কারো কোনো প্রশ্ন? ভেরি গুড। এরপরে এলাম আমাদের পাঠ্য বিষয়ের জায়গা, সরি, ও আস্তে আস্তে হয়ে যাবে, একবারে হবে না। সেন্টেন্স কাকে বলে? অ্যাজ ইট ইজ ওয়ার্ডে যেমন বলেছিলাম, এক বা একাধিক ওয়ার্ড পাশাপাশি বসে সম্পূর্ণ অর্থ প্রকাশ করলে সেই ওয়ার্ডটাকে বা সেই ওয়ার্ড সমূহকে বা ওয়ার্ড গুচ্ছকে বলা হবে সেন্টেন্স। এত দূর পর্যন্ত ক্লিয়ার হয়েছে সকলের? কোনো ডাউট নেই তো? ব্যাস, এইবার এই যে সেন্টেন্সের গল্প আমরা বলছি, ও হাতের লেখা বুঝতে না পারলে বলবে। সেন্টেন্সের ক্লাসিফিকেশন যদি আমরা করি, ডেফিনেশন পেয়ে গেছি, সেন্টেন্সের ক্লাসিফিকেশন আমরা যদি করি তাহলে কত রকমের সেন্টেন্স আমরা পাবো? কত রকমের? কি কি? সিম্পল, কমপ্লেক্স আর কম্পাউন্ড। বাকিরা সবাই একমত? তোমাদের একাডেমিক ক্যারিয়ারে এই জায়গাগুলো ক্লিয়ার করা হয়নি, সত্যি কথা বলতে। ও বললো সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, তুমি বললে আরো 5 প্রকার আছে স্যার, আর কেউ সাবজেক্ট প্রেডিকেটও আছে। তাহলে এগুলো কি? ও সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড বললো, ও সাবজেক্ট প্রেডিকেট বললো, তাহলে 5 প্রকার। ও বললো আরো 5 প্রকার আছে, তাহলে কি সেন্টেন্স 10 প্রকার? হ্যাঁ, এই ক্লাসিফাই করার জায়গাটাই ক্লিয়ার করতে হবে। এক নম্বর হচ্ছে কনস্ট্রাকশনাল বা গঠনগত। কি বললাম? স্যার আবার বাচ্চাদের মতো প্রশ্ন করছে, কি অবস্থা। 2 নম্বর অ্যাকর্ডিং টু ফিচার্স, বৈশিষ্ট্য অনুযায়ী বা ফিচার অনুযায়ী। ঠিক আছে? তাহলে আর একটা কি? অ্যাকর্ডিং টু দ্য প্রিন্সিপাল ক্লজ। বোঝা গেল? প্রিন্সিপাল ক্লজ অনুযায়ী, বৈশিষ্ট্য বা ফিচার্স অনুযায়ী
আর কনস্ট্রাকশনাল বা গঠনগত অনুযায়ী। সেন্টেন্সকে এই তিন ভাবে আগে ক্লাসিফাই করতে হবে, তারপর তো আলাদা আলাদা করে সব আসবে। বুঝা গেল? বুঝতে পেরেছো তোমরা? এটা মুছে দিচ্ছি, আমি শুধু কনস্ট্রাকশনালে রাখছি। আচ্ছা, পেজ নেওয়ার দরকার নেই। দেখো, কি লেখা আছে এটা? আই বট আ সেল ফোন। আইটা কি? সাবজেক্ট। বট আ সেল ফোন কি? প্রেডিকেট। কি করে করলাম? আমরা যদি মনুষ্য জাতির কথাই বলি, মাথা পুরোটা ধর, তাই না? তাহলে সাবজেক্ট হলো এটা, প্রেডিকেট হলো। সাবজেক্টকে কি আর ক্লাসিফাই করা যায়? সাবজেক্টকে ক্লাসিফাই করেছো কনস্ট্রাকশনালি? মাথাটাকে আবার গুরু মস্তিষ্ক সেই বায়োলজিতে চলে যাবো তো? ইংলিশের বিশেষ করে সেন্টেন্সের যখন সাবজেক্ট আমরা পড়ব, তখন একে কোনোভাবেই ক্লাসিফাই করা যায় না। প্রেডিকেটকে যায়। প্রেডিকেটকে কত রকম ভাবে ক্লাসিফাই করা যায়? দুই রকম। কি কি? ভার্ব। ভার্ব সেন্টেন্সের নেই বাবা, ভার্ব স্পিচে আছে, ওই জন্য তাকে স্পিচ বলে। ভার্ব হচ্ছে স্পিচের একটা পার্ট, ওই জন্য পার্টস অফ স্পিচ। এই জায়গাগুলো ক্লিয়ার করতে হবে। প্রেডিকেট দুই রকম। কি কি? অবজেক্ট আর কমপ্লিমেন্ট। ঠিক আছে? সাবজেক্টের ক্লাসিফাই হয় না, প্রেডিকেটের ক্লাসিফাই হয় অবজেক্ট আর কমপ্লিমেন্টের মধ্যে। ভালো করে বুঝবে, বুঝলে আর পড়ার দরকার হবে না। অবজেক্টকে আবার ক্লাসিফাই করা যায় অ্যানিমেটেড আর ইনঅ্যানিমেটেড। অ্যানিমেটেড অবজেক্ট মানে হচ্ছে প্রাণীবাচক অবজেক্ট, আর ইনঅ্যানিমেটেড অবজেক্ট মানে হচ্ছে অপ্রাণীবাচক অবজেক্ট। কি করে বুঝবো? দেখো, ওই জন্য সেন্টেন্সটা দিয়েছিলাম, আই বট আ সেল ফোন, তাই না? ভার্ব হচ্ছে বাই, তার পাস্ট ফর্ম বট আমি এখানে দিয়েছি। কোন সেন্টেন্সের মধ্যে উপস্থিত ভার্বকে যদি হোয়াট দিয়ে প্রশ্ন করা হয়, তাহলে যে উত্তরটা আমি পাবো তাকে বলা হয় অবজেক্ট। এই সায়েন্টিফিক মেথডে তোমরা কোনোভাবে কখনো কোথাও এই ডেফিনেশন শুনেছো? এতদিন তো পড়াশোনা করছো, অবজেক্টের ডেফিনেশন এইভাবে শুনেছো? একদম এদিকেও যাবে না, এদিকেও যাবে না। মানে পয়েন্ট ওয়ান মানে পয়েন্ট ওয়ান, পয়েন্ট টু মানে পয়েন্ট টু, পয়েন্ট থ্রি মানে পয়েন্ট থ্রি। অবজেক্টের ডেফিনেশন কি বললাম? সেন্টেন্সের মধ্যে উপস্থিত ভার্বকে হোয়াট দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে অবজেক্ট বলে। আমি কিনলাম, ভার্ব কি বলছে? কিনলাম। কি কিনলাম? তাহলে এটা অবজেক্ট হলো? তাহলে এখানে অবজেক্ট কোনটা? সেল ফোন। বোঝা গেছে? সেল ফোনের প্রাণ আছে না নেই? ওই জন্য ইনঅ্যানিমেটেড অবজেক্ট। যদি বলতাম আই গেভ হিম আ বুক, এখানে এটাও অবজেক্ট, এটাও অবজেক্ট। এর প্রাণ আছে বলে অ্যানিমেটেড, এর প্রাণ নেই বলে ক্লিয়ার। পরিষ্কার হয়েছে তো? সকলে হয়ে যায়নি? তাহলে আমরা প্রথমে এবার একদম সেন্টেন্সের শুরুতে যাব। সাবজেক্ট কাকে বলে? এই কনসেপ্ট গুলো ক্লিয়ার থাকা খুব জরুরি, ইন্টারভিউর জন্য লাগতে পারে। সাবজেক্ট কাকে বলে? ভার্ব আসবে না বাবা, এখন ভার্ব এখন আসবে না। ভার্বটা পড়াই, তারপর ভার্ব আসবে।
কাকে? রাস্তায় কেউ পেরিয়ে যাচ্ছে তাকে ধরে? সহজ সরল ভাষাটা বুঝবে। কোন সেন্টেন্সের মধ্যে যার সম্পর্কে কিছু বলা হয় তাকে সাবজেক্ট বলে, সাবজেক্টের সম্পর্কে যা কিছু বলা হয় তাকে প্রেডিকেট বলে। বুঝা গেল? কোন সেন্টেন্সের মধ্যে যার সম্পর্কে, যার মানে হচ্ছে এখানে কোনো ব্যক্তিও হতে পারে, কোনো বস্তু হতে পারে। কোন সেন্টেন্সের মধ্যে যার সম্পর্কে কিছু বলা হয় তাকে সাবজেক্ট বলে, সাবজেক্টের সম্পর্কে কিছু বলা হলে তাকে প্রেডিকেট বলে। বোঝা গেল? সাবজেক্ট আর প্রেডিকেটের ডেফিনেশন হয়েছে। তাহলে এবার প্রেডিকেটকে আমরা পেয়েছি, অবজেক্টটা তোমাদের বলে দিয়েছি। পড়ে আছে কি? কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট কাকে বলে? কমপ্লিমেন্ট শব্দটার অর্থই হলো সম্পূরক, অর্থাৎ যে পূর্ণ করছে, তাই না? বাবা মা আর ছেলে একটা ফ্যামিলিতে, একজন বাইরে থেকে কেউ আসবে পুত্রবধূ হয়ে বা স্ত্রী হয়ে, তাহলে ফ্যামিলি কমপ্লিট, তাই না? তারপরে 4 হাত বা 6 হাত হলে আরো ভালো করে ফ্যামিলি কমপ্লিট, কি তাই তো? এই সেন্টেন্সটা দেখো, আই বট আ সেল ফোন, আমি সেল ফোন বাদ দিয়ে দিলাম, তাহলে কি পড়ে থাকলো? আই বট। সেন্টেন্সটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারছে? আমি আবার শুধু বললাম আই বট, এও বাদ দিয়ে দিলাম, সেল ফোনও বাদ দিয়ে দিলাম, তাহলে কি পড়ে রয়েছে? আই বট। আমি আবার এই বটটাও বাদ দিয়ে দিলাম, তাহলে শুধুমাত্র কি পড়ে রইল? আই। আমি যে কথাটা বলতে চাইলাম যে আমি একটা মোবাইল ফোন কিনেছি বা সেল ফোন কিনেছি, আমি কি এটা বোঝাতে পারবো শুধু আই বলে, বা শুধু আই বট বলে, বা আই বট বলে? তাহলে আমাকে আই বট আ সেল ফোন পুরোটাই বলতে হচ্ছে। তাহলে এই যে বট, এই যে এই যে সেল ফোন, এগুলো তো এক একটা ওয়ার্ড। তাহলে যে ওয়ার্ড বা ওয়ার্ড সমূহ কোন সেন্টেন্সকে সম্পূর্ণ করে তাকে সম্পূরক বা কমপ্লিমেন্ট বলে। ক্লিয়ার হয়েছে কনসেপ্ট? হয়নি? বট ও কমপ্লিমেন্ট, এও কমপ্লিমেন্ট, সেল ফোনও কমপ্লিমেন্ট। হ্যাঁ, অবজেক্টও সেটাই। তুমি এখানকার স্টুডেন্ট, তুমি এখানকার স্টুডেন্ট, এটা একটা গল্প বলে দিই ছোট করে। তোমার নাম কি? বিজয়। বিজয় পাঠশালার স্টুডেন্ট, বাড়ি গেল, বাড়ির লোকজন, পাড়ার লোকজন কি নামে যেন ওর বাবার নামে বেশি জানে। বিজয় অমুকের ছেলে, ও মামার বাড়ি যাবে, মায়ের নামে চিনবে। ও কোনো টিমের হয়ে খেলতে যাবে, ওই টিমের খেলোয়াড়। ও যে কলেজে পড়ে বা যে ইউনিভার্সিটিতে পড়ে, ওই ইউনিভার্সিটির স্টুডেন্ট। ব্যক্তিটা বিজয়, কার্যক্ষেত্রে বা তার ফিচার্স বা তার অ্যাক্টিভিটিস অনুযায়ী তার পরিচয়টা পাল্টে যায়, এটা টেম্পোরারি। বোঝা গেল? তাহলে যে অবজেক্ট হবে সে কমপ্লিমেন্ট হতেও পারে। বোঝা গেছে বাবা? বোঝা গেছে? জোর করে নয়, ক্লিয়ার করে যাবে। আমিও এত দূর থেকে এসেছি, তোমরা এত দূর থেকে এসছো। যে কোনো ব্যাপার আমি বলে দিলাম আমারটাই মেনে নেবেন না, লজিক পিছনে একটা কংক্রিট লজিক থাকবে। অবজেক্ট আর পার্থক্যটা না, দুটো সেম জিনিস নয়, দুটো কখনোই সেম জিনিস নয়। এটা যদি পুরোটা দুধ হয়, বটা সেলফোন, তাহলে শুধু সেলফোনটা হয় মাখন কিংবা ঘি। বোঝা গেল? আমাকে তো প্রশ্নটা অবজেক্টও দিতে পারে, কমপ্লিমেন্টও দিতে পারে। তাহলে অবজেক্ট কমপ্লিমেন্ট, এইটাও প্রশ্ন যে অবজেক্ট কি কমপ্লিমেন্ট হতে পারে, এটাও প্রশ্ন। অবজেক্ট কমপ্লিমেন্ট হতে পারে, কারণ তার কাজ হচ্ছে কমপ্লিমেন্টটা কিসের জন্য? সে সেন্টেন্সটাকে কমপ্লিট করছে বলে। একটা বন্ধুর সার্কেলে কেউ রেলে চাকরি করে, কেউ ব্যাংকে করে, কেউ টিচারি করে, কেউ প্রফেসরি করে, কেউ ডাক্তারি, তারা সকলেই বন্ধু।
এটাও ঠিক তাই। বন্ধু সার্কেলটাকে একজন ডাক্তার, একজন টিচার, একজন প্রফেসর, একজন রেলকর্মী বন্ধু সার্কেলটাকে কমপ্লিট করেছে, মানে সেন্টেন্সটাকে কমপ্লিট করেছে। সব অবজেক্টই কমপ্লিমেন্ট নাও হতে পারে। কেন হবে না? এইখানে দেখো এটা অবজেক্ট, কিন্তু এটা তো অবজেক্ট নয়, এটা তো অবজেক্ট নয়। এটা কি? হ্যাঁ, আর্টিকেল। সেল ফোন অবজেক্ট হয়ে গেল, এ আর্টিকেল হয়ে গেল, বট তাহলে সব অবজেক্ট কমপ্লিমেন্ট নয়, কিন্তু সব সরি সব অবজেক্ট কমপ্লিমেন্ট হতে পারে, কিন্তু সব কমপ্লিমেন্ট অবজেক্ট নয়। ক্লিয়ার? বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ, সেই সেন্টেন্সটা কিভাবে দেওয়া আছে সেটা। সাবজেক্ট বাদে বাকিগুলো সব কমপ্লিমেন্ট, এই কারণেই বাকি ওয়ার্ড গুলো ওই সেন্টেন্সটাকে কমপ্লিট করেছে। আর কারো কোনো প্রশ্ন? কারো প্রশ্ন কোনো আছে? কনস্ট্রাকশনালি বোঝা গেছে সেন্টেন্সের গঠনগত বিভাজন কি করে হয়। একদম ছবি, সাবজেক্ট, প্রেডিকেট। সাবজেক্টের ক্লাসিফিকেশন হয় না, প্রেডিকেটের ক্লাসিফিকেশন হয়, অবজেক্ট আর কমপ্লিমেন্ট। অবজেক্ট দুটো অ্যানিমেটেড আর ইনঅ্যানিমেটেড, আর কমপ্লিমেন্টের কোনো ক্লাসিফিকেশন হয় না। হয়েছে? ছবিটা, ট্রিটা বোঝা গেছে? কনস্ট্রাকশনালি সেন্টেন্সের যে বিভাজন হলো, এই নিয়ে কারো কোনো প্রশ্ন রয়েছে? আছে কারো কোনো প্রশ্ন? নেই তো? মুছে দিচ্ছি এটা। এবার আসবো আমরা ফিচার্স। ফিচার বৈশিষ্ট্য বা তাদের অ্যাক্টিভিটিস অনুযায়ী সেন্টেন্স কত প্রকারের হয় জানো? ওই যে বলছিলে তোমরা পাঁচ প্রকার, অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, ইন্টারোগেটিভ আর এক্সক্লামেটরি। এটা হচ্ছে তাদের বৈশিষ্ট্য বা অ্যাক্টিভিটিস বা ফিচার্স অনুযায়ী এই ক্লাসিফিকেশনটা করা হয়েছে। বোঝা গেল? অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, ইন্টারোগেটিভ আর এক্সক্লামেটরি। অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে? অ্যাসার্টিভ মানে হচ্ছে বর্ণনামূলক। সাবজেক্টের সম্পর্কে যা কিছু বর্ণনা দেওয়া হয় যে সেন্টেন্সে, তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। স্কাই ইজ ব্লু, মিল্ক ইজ হোয়াইট, আই এম এ স্টুডেন্ট, এগুলো সব অ্যাসার্টিভ সেন্টেন্স। কি বললাম ডেফিনেশনটা? সাবজেক্টের সম্বন্ধে কোন সেন্টেন্সে যে বর্ণনা দেওয়া হয় বা কোন সেন্টেন্সের মধ্যে সাবজেক্টের সম্পর্কে যা বর্ণনা দেওয়া হয় তাকে বলে অ্যাসার্টিভ সেন্টেন্স। হয়েছে? অ্যাসার্টিভ শব্দটার অর্থই হচ্ছে বর্ণনামূলক। অ্যাসার্টিভের পরে কি বললাম? ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে? ইম্পারেটিভের বাংলা অর্থটা কি? অনুজ্ঞা সূচক বাক্য। তাহলে অনুজ্ঞা কোনটা বা কোনগুলো? হ্যাঁ, ইচ্ছা হতে পারে, আদেশ হতে পারে, উপদেশ হতে পারে, এই ধরনের যা কিছু তোমার কোন সেন্টেন্সে প্রকাশ করবে সেই সেন্টেন্সটা হচ্ছে কি? ইম্পারেটিভ। যেমন কাম হিয়ার, গো দেয়ার, প্লিজ কাম হিয়ার, ইউ শুড নট ডু দ্যাট। তাই না? অপটেটিভ, মন আসবে না। যে কোনো বাসনা, যে কোনো কামনা, প্রার্থনা করা ইত্যাদি, তোমার ভালো চাওয়া, তোমার খারাপ চাওয়া ইত্যাদি ইত্যাদি, যে কোনো ধরনের উইশ,
যখন কোনো সেন্টেন্সে প্রকাশ করবে তখন তাকে বলা হবে অপটেটিভ সেন্টেন্স। ক্লিয়ার? মে গড ব্লেস ইউ, আই উইশ হিজ সাকসেস ইন লাইফ, এই ধরনের আমরা কথা বলি না? ইন্টারোগেটিভ কোনটা? যা কিছু প্রশ্ন করা হবে। হোয়াট ইজ ইউর নেম, হাউ ওল্ড আর ইউ, হোয়ার ডু ইউ লিভ, ডু ইউ গো উইথ মি, যে কোনো ধরনের প্রশ্ন হচ্ছে ইন্টারোগেটিভ। আর এক্সক্লামেটরি বিস্ময়সূচক, এটাকে আমরা কিভাবে এক্সপ্রেস করতে পারি? এক্সক্লামেশন সাইন দিয়ে। যা কিছু অস্বাভাবিক, এটা মনে রাখবে। বইয়ে লেখা নেই, কোনো বইয়ে লেখা নেই। যা কিছু অস্বাভাবিক, স্বাভাবিকের থেকে হয় উপরে না হয় নিচে, পজিটিভ হতে পারে, নেগেটিভও হতে পারে। অবাক হওয়া বা বিস্ময় হওয়া নর্মাল। আমি আর পুরো তোমাদের ডেফিনেশনে যাচ্ছি না, ব্যাপারগুলো বুঝতে পারছো তো? তাহলে অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, ইন্টারোগেটিভ আর এক্সক্লামেটরি। এক্সক্লামেটরিতে বললাম যা কিছু অস্বাভাবিক। কেউ মারা গেছে, আমি দুঃখ পেয়েছি, এখন আমি আর নর্মাল নেই। আমার একটা 1 কোটি টাকা লটারি পড়েছে, সেখানেও আমি আর নর্মাল নেই। সুশীল কুমারের মতো পার্টনার ছেলে 5 কোটি টাকা না 7 কোটি টাকা পেয়েছিল, স্টেজের মধ্যে বরফ গলা জল ঢালতে হচ্ছিল, দেখে না তোমরা কেবিসিতে? দেখেছো? প্রথমবার সম্ভবত 5 কোটি বা 7 কোটি কিছু একটা পেয়েছিল। হয়তো আর স্বাভাবিক নেই। কেউ মারা যাওয়াটাও অস্বাভাবিক, কেউ কিছু অ্যাচিভ করাটাও তখন অস্বাভাবিক। এটা পজিটিভ হতে পারে, একটা নেগেটিভ হতে পারে। এটা গেল ফিচার অনুযায়ী। কি বললাম? ফিচার অনুযায়ী সেন্টেন্সের ক্লাসিফিকেশন। বুঝতে কারোর কোনো অসুবিধা হয়েছে? কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? বোর হচ্ছ? এরপরে আমরা আসবো, এই জায়গাটা ভালো করে বুঝবে, এটা খুব লাগবে, এই জায়গাটা খুব লাগে। অ্যাকর্ডিং টু দ্য প্রিন্সিপাল ক্লজ। প্রিন্সিপাল ক্লজ অনুযায়ী সেন্টেন্স কত রকমের? 3 প্রকার। সিম্পল, কমপ্লেক্স আর কম্পাউন্ড। সিম্পল সেন্টেন্স কাকে বলে? সিম্পল সেন্টেন্সে একটি মাত্রই প্রিন্সিপাল ক্লজ থাকবে। যে সেন্টেন্সে একটি মাত্র প্রিন্সিপাল ক্লজ থাকে তাকে সিম্পল সেন্টেন্স বলে। ক্লিয়ার? কমপ্লেক্স, একটা প্রিন্সিপাল ক্লজ থাকবেই, তার সাথে মিনিমাম একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকতেও পারে, নাও থাকতে পারে, তাকে কমপ্লেক্স সেন্টেন্স বলে। পরিষ্কার সকলের কাছে? যতটুকু ক্লাস করবে নিট অ্যান্ড ক্লিন, একদম ক্রিস্টাল ক্লিয়ার। ধোয়া ধোয়া মাথা ভারী করে কোনো লাভ নেই। তাহলে কম্পাউন্ড কাকে বলছি? কমপক্ষে দুটো প্রিন্সিপাল ক্লজ থাকবে। সাবঅর্ডিনেট ক্লজ একটাও থাকতে পারে, 1 কোটিও থাকতে পারে, একটিও নাও থাকতে পারে। কি বললাম, বোঝা গেল? কম্পাউন্ড সেন্টেন্সে কমপক্ষে দুটো প্রিন্সিপাল ক্লজ থাকবেই। সাবঅর্ডিনেট ক্লজ একটা থাকতে পারে, 1 কোটি থাকতে পারে, একটা নাও থাকতে পারে। পরিষ্কার? যেমন সিম্পল সেন্টেন্সে একটা উদাহরণ বলি, রবি ইজ মাই ব্রাদার। রবি ইজ মাই ব্রাদার, রবি আমার ভাই। এটা কি সেন্টেন্স? সিম্পল সেন্টেন্স। এবারে এই রবির সাথে আমি একটা যোগ করে দিলাম, হু ইজ মাই ব্রাদার ইজ আ ডক্টর, বা
এটাকে তুমি অন্যভাবেও করতে পারো, রবি ইজ মাই ব্রাদার হু ইজ আ ডক্টর। এটা ব্যাড অ্যান্ড কারেক্ট ইংলিশ। কি বললাম? ব্যাড অ্যান্ড কারেক্ট ইংলিশ। এই হুটার অবস্থানটা কোথায় হওয়া উচিত? রবির পাশে। এটা গুড অ্যান্ড কারেক্ট ইংলিশ। আমি যদি লিখি রবি ইজ মাই ব্রাদার হু ইজ আ ডক্টর, এটা কেটে দেওয়ার ক্ষমতা কারো নেই। ইংলিশটা ব্যাড কিন্তু কারেক্ট, কারণ যেই ব্রাদার সেই রবি। ইংলিশটা ব্যাড, সেন্টেন্সটা কারেক্ট, কিন্তু গুড অ্যান্ড কারেক্ট করতে গেলে রবির পাশেই আমাকে রিলেটিভ ক্লজটা বসাতে হবে। নো এরর করতে হবে। আমার চাই গুড অ্যান্ড কারেক্ট। হ্যাঁ অবশ্যই। ইজ আ ডক্টর, এটা হলো কি কি এটা কমপ্লেক্স। সিম্পল একটা পেয়েছি, কমপ্লেক্স একটা পেয়েছি। এবার বললাম রবি ক্যান সিংস অ্যান্ড ডান্সেস ওয়েল। রবি ভালো গানও করে, রবি ভালো নাচও করে। ওই যে অ্যান্ড কনজাংশনটা দিয়েছি, ওখানেই বলছে রবি ক্যান ডান্স ওয়েল, রবি ক্যান সিংস ওয়েল। ক্লিয়ার? দুটো সিম্পল সেন্টেন্সকে নিয়ে, সরি দুটো প্রিন্সিপাল ক্লজকে নিয়ে একটা কম্পাউন্ড সেন্টেন্স হয়েছে। হয়েছে, বোঝা গেল কি? একটাই প্রিন্সিপাল ক্লজ ছিল রবি ইজ মাই ব্রাদার, কমপ্লেক্সে একটা প্রিন্সিপাল ক্লজ, একটা সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ এক্সট্রাও থাকতে পারে, অনেক থাকতে পারে, কিন্তু মিনিমাম একটা থাকতেই হবে, তবে কমপ্লেক্স। আর কম্পাউন্ডে প্রিন্সিপাল ক্লজ কমপক্ষে দুটো থাকতেই হবে। সাবঅর্ডিনেট ক্লজ থাকতেও পারে, নাও থাকতে পারে। সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? আছে প্রশ্ন? মানে কমপ্লেক্সে ইজ এ ব্রাদার, ওখানে সাবঅর্ডিনেট ক্লজ বলছি কারণ সাবজেক্টটা নেই বলে। সাবজেক্ট তো রবি সব জায়গাতে, সাবজেক্ট রবি। এর মানেটা কি? এই যে হুটা তুমি এখানে দিয়েছো, হু ইজ আ ডক্টর, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। কারণ ডাব্লিউ যুক্ত যে কোনো শব্দই সাবঅর্ডিনেট ক্লজ ইন্ডিকেটর, এরা সবসময় বুঝিয়ে দেয় যে এই সেন্টেন্সে সাবঅর্ডিনেট ক্লজ আছে। এটা যখন ক্লজ পড়াবো তখন আমরা বলবো। তাহলে সেন্টেন্সের ক্লাসিফিকেশন হলো কনস্ট্রাকশনালি, অ্যাকর্ডিং টু ফিচার আর অ্যাকর্ডিং টু দ্য প্রিন্সিপাল ক্লজ। লেখো রবি ক্যান হয়েছে, রবি ক্যান পেইন্ট and as well as sketch। তার মানেটা কি বোঝালো? রবি পেন্ট করতেও পারে, রবি স্কেচ করতেও পারে। হ্যাঁ হ্যাঁ, যখন হ্যাঁ দুটো কনজাংশন, এগুলো তোমাদের অ্যাডভান্সে আসবে, আসবে অ্যাডভান্সে, এখন বেসিক চলছে। এই যে তুমি টুকে রেখে দিলে, এটার উত্তর আমি ঠিক দিয়ে দেবো। ঠিক আছে, কি নাম? পেয়ে যাবে উত্তর এটা, যে কেন হয়। অবশ্যই হয়। এটুকু ক্লিয়ার হয়েছে সকলের? ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, না দিলেও হতো। আমি টাই না পড়ে গেলেও ভোজ বাড়িতে ভোজ দেবে। আমি ট্র্যাকস্যুট আর একটা টি শার্ট পরে গেলে তাতেও দেবে। আর আমি প্যান্ট কোট সাই সুটেড বুটেড হ্যাটেড তো হয় না, হ্যাট হয়ে গেলেও দেবে, না দিলেও হবে।